রোমান ফোরামে জনতার হাততালি আর উপহাসের মধ্যে দিয়ে সৈনিকরা একটি কালো চুলের মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে। এলোমেলো চুল আর কাঁপতে থাকা শরীর নিয়ে সে লজ্জায় মুখ নামিয়ে রাখে। জনতার নিষ্ঠুর দৃশ্যে অভ্যস্ত, কিন্তু শিকলে বাঁধা একজন মিশরীয় রানী এটা বিরল। সিজারের বিজয় মিছিলের পথে মানুষ মূর্তি আর ছাদে উঠে বন্দীদের দেখতে চায়, যারা মৃত্যুদণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ভিড়ের মধ্যে ফিসফিস ছড়িয়ে পড়ে, এ কি ক্লিওপেট্রা? কিন্তু না, সে শিকলে নেই, বরং এই মেয়েটির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল ক্লিওপেট্রা নিজেই। এ হলো তার বিদ্রোহী ছোট বোন আর্সেনিয়া। ক্লিওপেট্রা তার জন্য কোনো চোখের জল ফেলে না। শত্রুর তালিকা থেকে আরও একজন সরে গেল। জন্মসূত্রে বিশ্বাসঘাতক। 5 বছর আগে 18 বছর বয়সী ক্লিওপেট্রা তার 10 বছর বয়সী ভাই টলেমির সাথে সিংহাসনে আরোহণ করে। টলেমি রাজবংশ 300 বছর ধরে আলেকজান্দ্রিয়া শাসন করেছে এবং প্রাচীন ফেরাওদের মতো ক্ষমতা রক্তের মধ্যে রাখতে তারা নিজের পরিবারের মধ্যে বিয়ে করে। প্রাসাদের বাইরে নীল নদ শতাব্দীর পর শতাব্দী ধরে উর্বর জমিতে শস্য উৎপাদন করে আসছে। তাদের প্রধান ক্রেতা হল রোম। কিন্তু জুলিয়াস সিজারের মতো শক্তিশালী সেনাপতিরা মিশরকে একটি অংশীদার হিসেবে নয়, বরং একটি প্রদেশ হিসেবে দেখতে শুরু করে। ক্লিওপেট্রার আগের টলেমিরা রোমকে খুশি রেখে ক্ষমতায় ছিল, জাহাজ সরবরাহ করে এবং রোমান পাওনাদারদের কাছ থেকে ভারী ঋণ নিয়ে। মিশরের বার্ষিক আয়ের অর্ধেক পর্যন্ত সেই ঘুষ দিয়ে, যা তাদের ক্ষমতায় রাখে। তার উপর দুর্বল নীল বন্যা ইতিমধ্যে করভারে ক্লান্ত অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। জনগণের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং রাজ পরিবারকে তাদের ভাই বোনদেরও সামলাতে হচ্ছে। কিশোরী বোন আর্সেনিয়া এবং 8 বছরের আরেক ভাই উত্তরাধিকারের লড়াইয়ে উভয়ই সম্ভাব্য হুমকি। সহশাসক টলেমি মনোযোগ আকর্ষণে মরিয়া, বয়স্ক মানুষদের দ্বারা পরিচালিত, যারা ক্লিওপেট্রাকেও নিয়ন্ত্রণ করতে চায়। সে মাথা নোয়াতে রাজি নয়। প্রায় 2 বছর ধরে সে একা অনুষ্ঠান পালন করে, ভাইয়ের নাম ছাড়া ফরমান জারি করে এবং শুধু নিজের মুখচিত্র সহ মুদ্রা তৈরির আদেশ দেয়। মন্ত্রী পরিষদের কক্ষে টলেমির উপদেষ্টারা ফিসফিস করে বলে যে মেয়েটি তার স্থান ভুলে গেছে এবং বালক রাজার মনে ক্ষোভ জন্মায়। রোম যখন আবার শস্য ও জাহাজ দাবি করে, ক্লিওপেট্রা মেনে নেয়। সে জানে মিশর তার পাওনাদারদের অস্বীকার করার সামর্থ্য রাখে না। কিন্তু রোমের প্রভাব নিয়ে সন্দিহান আলেকজান্দ্রিয়াবাসীদের কাছে এটা একটা ছাড় বেশি হয়ে যায়। টলেমির উপদেষ্টারা রানীর বিরুদ্ধে ক্ষোভ ব্যবহার করে এবং তাকে সরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগায়। 49 খ্রিস্টপূর্বাব্দের গ্রীষ্মে প্রহরীরা তাকে তার শাসিত শহর থেকে বের করে দেয় এবং সরকারি নথি থেকে তার নাম মুছে ফেলে। সে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়, কিন্তু ইতিমধ্যেই প্রত্যাবর্তনের পরিকল্পনা করতে থাকে। ক্লিওপেট্রা তার অবশিষ্ট সম্পদ ব্যবহার করে ভাড়াটে সৈন্য নিয়োগ করে। 1 বছরের মধ্যে সে তার ভাইয়ের বিরুদ্ধে সেনাবাহিনী নিয়ে অগ্রসর হতে প্রস্তুত। তখন তার শিবিরে একটি খবর আসে, জুলিয়াস সিজার বকেয়া ঋণ আদায় করতে আলেকজান্দ্রিয়া পৌঁছেছেন। তার সৈন্যদের বেতন দেওয়ার জন্য তার অর্থ দরকার। ক্লিওপেট্রা বোঝে যে দ্রুত সিজারের কাছে পৌঁছতে পারলে ভাগ্য বদলাতে পারে। রাত নামে। সৈন্যদের পেছনে ফেলে সে রাজকীয় এলাকার দিকে নৌকা চালায়। টলেমির প্রহরীরা যদি তাকে ধরে ফেলে, সে শেষ, আর সিজার যদি প্রত্যাখ্যান করেন, সে অপ্রাসঙ্গিক। তাই সে একটি লিনেনের বস্তায় লুকিয়ে তার ঘরে পৌঁছায়। ভোর হওয়ার আগেই সে তার কান পায়। সিজার ঘোষণা করেন যে ক্লিওপেট্রা ও তার ভাই একসাথে শাসন করবে। তার কাছে ভাই বোনের মধ্যে গৃহযুদ্ধ মানে মিশরে বিশৃঙ্খলা এবং রোমে দুর্ভিক্ষ। কিন্তু তাদের পছন্দের রাজার ওপর অপ্রিয় রানীকে চাপিয়ে দিয়ে তিনি আলেকজান্দ্রিয়াকে জ্বালিয়ে দেন। এখন ক্লিওপেট্রা
প্রাসাদে সিজারের পাশে আটকা পড়ে সশস্ত্র গোষ্ঠী এবং ভাইয়ের সেনাবাহিনী দরজায়। তার বোন আর্সেনিও দেখছে সে সারা জীবন ক্লিওপেট্রার ছায়ায় কাটিয়েছে। এখন সে একটা সুযোগ দেখছে। সে প্রাসাদ থেকে পালিয়ে তার ভাইয়ের সেনাপতির কাছে যায়। সে নিজেকে নতুন বিকল্প হিসেবে তুলে ধরে। রোমের স্পর্শ লাগেনি এমন এক রানী। সৈন্যরা তার নামে জয়ধ্বনি দেয় এবং সেনাবাহিনীকে পেছনে নিয়ে সে 4 মাস অবরোধ চালায়। ক্লিওপেট্রা অনুভব করে দেওয়াল সংকুচিত হচ্ছে। সিজার পড়লে সেও পড়বে। অবশেষে পূর্ব দিক থেকে রোমান সাহায্যকারী বাহিনী এসে পৌঁছায় এবং শহর আত্মসমর্পণ করে। টলেমি নীলনদ পার হয়ে পালাতে গিয়ে ডুবে মরে, আর আর্সেনিও বন্দী হয়। ক্লিওপেট্রা আবার শাসন করতে শুরু করে। এবার তার 13 বছরের সবচেয়ে ছোট ভাই আর এক টলেমির পাশে উপদেষ্টা না থাকায় সে এখন কোনো হুমকি নয়। সিজার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলে আর্সেনিয়াকে বন্দী হিসেবে নিয়ে যান। ক্লিওপেট্রার জন্য 3টি রোমান লিজিয়ন রেখে যান শান্তি রক্ষার জন্য, আরেকটি নবজাতক শিশু। ছোট সিজারিয়ান রোমের সাথে তার জোটকে বৈধতা দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে, আর প্রতিদ্বন্দ্বী ভাই বোনেরা নীরব, মৃত বা শেকলে। সে অবশেষে নিরঙ্কুশ রানী হিসেবে দাঁড়ায়। কিন্তু সিজারের সাথে তার জোট রোমে ক্ষমতায় সেই শর্টকাট হয়ে ওঠেনি যা সে আশা করেছিল। তাকে নিয়ে সিজারের কাছে পুত্রসহ গেলে স্বাগত ঠান্ডা। সিজারের শত্রুরা তাকে রাজতন্ত্রের দিকে এবং রোমান মূল্যবোধ থেকে দূরে নিয়ে যাচ্ছে। আর তার বিজয় উৎসবে প্রতিশ্রুতি অনুযায়ী আর্সেনিওকে মৃত্যুদণ্ড না দিয়ে জনতার আবেদনে সাড়া দিয়ে তাকে ক্ষমা করে নির্বাসনে পাঠান। ক্লিওপেট্রা রোমের প্রতি বিরক্তি অনুভব করতে শুরু করে, কিন্তু তারা কেউই বুঝতে পারে না কি আসছে। 44 খ্রিস্টপূর্বাব্দের 15 মার্চ সিজারকে হত্যা করা হয়। এখন সবকিছু তাদের পুত্রের ওপর নির্ভর করছে। যদি তাকে উত্তরাধিকারী মনোনীত করা হয়, রোমের সাথে তার জোট টিকে থাকে, না হলে সে একা শত্রু পরিবেশে। উইল পড়া হলে সিজারিয়ানের নাম কোথাও নেই। আরেকটি বিশ্বাসঘাতকতা। দাঁত কামড়ে সে আলেকজান্দ্রিয়ায় ফিরে প্রথমে নিজের শাসন সুদৃঢ় করে। বাকি কিশোর ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে তার জায়গায় 3 বছরের সিজারিয়ানকে বসায়। কিন্তু রোম থেকে হুমকি যায় না। 42 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রজাতন্ত্র দুজনের মধ্যে ভেঙে পড়ে। কাগজে কলমে যারা সহশাসক, বাস্তবে সব কিছুতে প্রতিদ্বন্দ্বী। সিজারের ভাগ্নে অক্টাভিয়ান পশ্চিমে নেয়, আর সিজারিয়ার প্রিয় সেনাপতি মার্ক অ্যান্টনি পূর্ব নেয়। অ্যান্টনি এখন মিশরের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, তাই তিনি ক্লিওপেট্রার শত্রু এবং সম্ভবত তার সমাধান। মার্ক অ্যান্টনি পুরোপুরো রোমান, একজন সুদর্শন পুরুষ, চওড়া দাড়িওয়ালা হেরাক্লিসকে পুরোপুরুষ বলে দাবি করেন। সম্প্রতি বিবাহিত হলেও নারী লোলুপ হিসাবে তার খ্যাতি রয়েছে। 41 খ্রিস্টপূর্বাব্দে তিনি ক্লিওপেট্রাকে তার পরবর্তী সামরিক অভিযানের জন্য সম্পদ নিশ্চিত করতে ডাকেন। অ্যান্টনি যদি ভাবেন তিনি সাক্ষাতে নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে তিনি ভুল করছেন। ক্লিওপেট্রা সোনায় মোড়া জাহাজে বেগুনি পাল নিয়ে আসে, দেবী আইসিসের জীবন্ত রূপে। সে তাকে অপেক্ষায় রাখে, তার রাতের খাবারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে নিজের জাহাজে তাকে আমন্ত্রণ জানায়। সিজার তার সিংহাসন ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তিনি মৃত, তাই তাকে আবার রোমান সমর্থন জিততে হবে। ভোর হওয়ার আগেই তাদের জোটের রূপরেখা তৈরি হয়ে যায় এবং একটি শক্তিশালী জুটি আবির্ভূত হয়। তার প্রথম অনুরোধ ব্যক্তিগত। আর্সেনিওকে এবার অবশ্যই মরতে হবে। সে আগে প্রতিদ্বন্দ্বী রানী হিসাবে উঠে এসেছে। ক্লিওপেট্রা আর শেষ যোগ দেবে না। অ্যান্টনির লোকেরা অ্যাটমিসের মন্দিরে হামলা করে। যেখানে আর্সেনিও রোমান সুরক্ষায় বাস করত, তাকে তার আশ্রয় থেকে টেনে বের করে মৃত্যুদণ্ড কার্যকর করে। সন্তুষ্ট হয়ে ক্লিওপেট্রা মিশরের রাজকোষ খুলে দেয় এবং অ্যান্টনির পূর্বাঞ্চলীয় অভিযান অর্থ দেওয়ার জন্য নৌবহর পাঠায়। এবং যখন সে ভূমির দাবি করে, তিনি তাকে পূর্ব ভূমধ্যসাগরের বিশাল অঞ্চল দেন। সে তাদের যমজ সন্তানের জন্ম দেয়। রক্তের বন্ধনে তাদের জোট সুদৃঢ় হয়। ক্লিওপেট্রা ইতিমধ্যেই মিশরের বাইরে এমন একটি রাজবংশের কথা ভাবছে যা তার দুনিয়াকে চিরকালের জন্য রোমের সাথে যুক্ত করতে পারে। অ্যান্টনিও সাফল্যের শীর্ষে। তিনি পার্থিয়ান সাম্রাজ্য আক্রমণ করেন, যা এখন ইরান। রোমের যে শত্রুকে কখনো জয় করা যায়নি।
এটা তার নির্ধারক বিজয় হওয়ার কথা ছিল, পরিবর্তে এটা বিপর্যয় হয়ে ওঠে। তিনি তার সেনাবাহিনীর 1/4 হারান এবং বাকি অসুস্থ এ বেতন বঞ্চিত সৈনিকদের নিয়ে শীতের জন্য সিরিয়ার ফিরে আসেন। সাহায্যের জন্য ক্লিওপেট্রার দিকে তাকান, কিন্তু সে হিসাব করে তিনি কি এখনও ঝুঁকির উপযুক্ত। তার প্রতিদ্বন্দ্বী সহশাসক অক্টোভিয়ান পশ্চিমে অনেক বেশি সফল, প্রতি মাসে নতুন জয় যোগ করছেন। কয়েক মাস পর অবশেষে অ্যান্টনির কাছে গেলে ক্লিওপেট্রা উষ্ণ পোশাক ও খাবার আনে, কিন্তু সৈন্যদের বেতন দেওয়ার রূপও নয়। সে সতর্কতার সাথে পা ফেলছে। অ্যান্টনি এখনও তার যুদ্ধ জিততে পারেন, কিন্তু না পারলে সে তার সাথে ডুবতে পারে না। পরের বছর অ্যান্টনি আবার পূর্বে আঘাত করেন এবং আর্মেনিয়া দখল করেন। বিজয়ের আনন্দে ভেসে তিনি আলেকজান্দ্রিয়ায় একটি বৃহৎ অনুষ্ঠান ও শক্তি ও ক্লিওপেট্রার প্রতি ভক্তি প্রদর্শন করার সিদ্ধান্ত নেন। তিনি ক্লিওপেট্রাকে রাজাদের রানী মুকুট পরান এবং তাদের সন্তানদের রোমান অঞ্চলের শাসনভার দেন এবং সিজারিয়ানকে জুলিয়াস সিজারের সত্যিকারের পুত্র ও উত্তরাধিকারী ঘোষণা করেন। রাজাদের রাজা ক্লিওপেট্রার জন্য এটা তার পাওয়া সবচেয়ে শক্তিশালী রোমান অনুমোদন, কিন্তু অ্যান্টনি অক্টেভিয়ানকে না হারানো পর্যন্ত এগুলো খালি কথা। আর এখন তিনি তাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ অনিবার্য করে তুলেছেন। অক্টেভিয়ান ক্লিওপেট্রার মতোই বোঝেন যে ভাবমূর্তি সব। তিনি নিজেকে অ্যাপোলোর পুত্র, যুব ও বিবেকের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেন, আবেগপ্রবণ অ্যান্টনির বিপরীতে, যাকে তিনি হৃদয়ে গভীর থেকে ঘৃণা করেন। অ্যান্টনি যে স্ত্রীকে ছেড়ে ক্লিওপেট্রার কাছে পৌঁছে গেছেন, তিনি ছিলেন অক্টেভিয়ানের নিজের বোন, জোট নিশ্চিত করতে যাকে তিনি বিয়ে দিয়েছিলেন। আর অ্যান্টনির প্রকাশ্যে সিজারিয়ানকে সিজারের প্রকৃত পুত্র হিসেবে স্বীকৃতি দেওয়া আরও গভীর অপমান। এটা তার ক্ষমতা ও সিজারের দত্তক পুত্র হিসাবে তার মর্যাদায় সরাসরি হুমকি। অক্টেভিয়ানের অ্যান্টনির বিরুদ্ধে অপপ্রচার নিজেই লিখে যায়। এক পূর্বের রানীর জাদুতে দুর্বল ও মুগ্ধ, এটা সেই পুরনো অপবাদ, এবং অক্টেভিয়ান জানেন কিভাবে এটা কাজে লাগাতে হয়। 32 খ্রিস্টপূর্বাব্দে অক্টেভিয়ান একটি প্রচারণামূলক আক্রমণ শুরু করেন। অ্যান্টনির উইল দখল করে সেনেটের সামনে সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি পড়া হয়। অ্যান্টনি চান আলেকজান্দ্রিয়া ক্লিওপেট্রার পাশে সমাহিত হতে। রোমের অন্যতম মহান সেনাপতি তার মৃত্যু পরবর্তী জীবন একজন পূর্বের রানীকে দিয়েছেন, কিন্তু রোম আরেকটি গৃহযুদ্ধ বহন করতে পারে না। তাই অক্টেভিয়ান খুব বুদ্ধিমত্তার সাথে খেলেন। অ্যান্টনির বিরুদ্ধে নয়, বরং ক্লিওপেট্রার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটা তাদের আভ্যন্তরীণ লড়াইকে একজন বিদেশি রানীর বিরুদ্ধে অভিযান হিসেবে রূপান্তরিত করে। জিতলে একসাথে 2 শত্রুকে ধ্বংস করা যাবে। যুদ্ধ ঘোষণা হলে ক্লিওপেট্রা প্রস্তুত। আইওনিয়ান সমুদ্রের ওপারে অক্টেভিয়ামের উপসাগরে সেও মার্ক অ্যান্টনির 230টি যুদ্ধজাহাজের বহর পর্যালোচনা করেন, প্রতিটিতে 300 নাবিক ও 120 নৌসেনা। ক্লিওপেট্রা 1/4 জাহাজ, সমস্ত রসদ ও সৈন্যদের বেতনের প্রায় 700 টন রূপো সরবরাহ করেছে। অ্যান্টনির বিশাল সেনাবাহিনীর উপসাগরের সংকীর্ণ প্রবেশপথ পাহারা দিয়ে সমতল ভূমিতে অবস্থান নিয়েছে, কিন্তু যা শক্তিশালী প্রতিরক্ষামূলক অবস্থান মনে হয়েছিল তা বছরব্যাপী ফাঁদে পরিণত হয়েছে। জলাভূমিতে ম্যালেরিয়া যুদ্ধ শুরুর আগেই সৈন্যদের মারতে শুরু করেছে। ক্লিওপেট্রা নিষ্ঠুরভাবে বাস্তববাদী। সে যুদ্ধে জেতা যাবে না, সেটা লড়বে না। রাজকোষ বোঝাই করে অবরোধ ভাঙো, মিশর ফিরে যাও এবং পুনর্গঠন করো। সম্পদ থাকলে যুদ্ধ শেষ নয়। 2 সেপ্টেম্বর নৌবহর অবশেষে লড়াই নামে। অ্যান্টনির গঠনের পেছনে ক্লিওপেট্রা 60টি জাহাজের অবদান বা 60টি জাহাজে আলাদা দল পরিচালনা করছে। রাজকীয় কোষাগার বোঝাই করে পালানোর জন্য প্রস্তুত। বিকেলের বাতাস উঠলে যুদ্ধ তাদের বিরুদ্ধে ঘুরে যায়। সে তাদের সমস্ত পরিকল্পনা কার্যকর করতে প্রস্তুত। ক্লিওপেট্রার জাহাজগুলো এগিয়ে যায় এবং অ্যান্টনির সারি ভেঙে খোলা সমুদ্রের দিকে বেরিয়ে পড়ে। অ্যান্টনির প্রধান জাহাজও ঘনিষ্ঠভাবে অনুসরণ হয়। বাকি নৌবহরও বেরিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অক্টেভিয়ান অধিকাংশ ধরে ডুবিয়ে দেন। তিনি যুদ্ধ জেতেন এবং এখন যুদ্ধ জিততে 2টি জিনিস দরকার: মিশরের কোষাগার, সৈন্যদের বেতন দেওয়ার জন্য, এবং শিকলে বাঁধা ক্লিওপেট্রা। কয়েক মাস ধরে ক্লিওপেট্রা ও অ্যান্টনি আলেকজান্দ্রিয়া থেকে অক্টেভিয়ানের সাথে চুক্তির চেষ্টা করেন, কিন্তু সব ব্যর্থ হয়। তারপর নৌযুদ্ধের প্রায় 1 বছর পর অক্টেভিয়ানের
সেনাবাহিনী আলেকজান্দ্রিয়ায় পৌঁছায়। ক্লিওপেট্রা তার সমাধি সৌধে পিছু হটে, নিজেকে তার ধনসম্পদ ও কাঠের স্তূপের সাথে বন্দী করে। যদি অক্টেভিয়ান মিশরের সম্পদ নিতে চেষ্টা করেন, তাকে সব পুড়ে ছাই হতে দেখতে হবে। বাইরে চিৎকার শুনতে পায় সে এবং নিজেকে প্রস্তুত করে, এটাই শেষ এসে গেছে। কিন্তু অক্টেভিয়ানের পরিবর্তে অ্যান্টনির ভৃত্যরা ঢুকে পড়ে তাকে ভেতরে বহন করে আনে। তিনি ভেবেছিলেন ক্লিওপেট্রা মারা গেছে এবং নিজেকে ছুরিকাঘাত করেছেন। ক্লিওপেট্রা তাকে ধরে ফেলে যখন তিনি লুটিয়ে পড়েন। তার শেষ শক্তিশালী মিত্র ও তার সন্তানদের পিতা তার কোলে মারা যান। চোখের জল ফেলার সময়ও পায় না সে। অক্টেভিয়ানের সৈন্যরা তাকে আটক করে তার প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রাসাদে নিয়ে যান। অক্টেভিয়ান তাকে রক্ষা করতে পারে এরকম ভাবতে দেন, কিন্তু ক্লিওপেট্রা সব বুঝে ফেলে। সে জানে সে বাঁচবে না। 16 বছর আগে তার বোনকে রোমের রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, এবার শিকল তার নিজের ত্বকে কামড়াবে, উপহাসের ধ্বনি কানে বাজবে। আমাকে বিজয় মিছিলে প্রদর্শনী করা হবে না, সে বলে। পুতুল হতে অস্বীকার করে, সে নিজেই নিজের মৃত্যু বেছে নেয়। 30 খ্রিস্টপূর্বাব্দের 10 আগস্ট 2 বিশ্বস্ত সেবিকার সাথে ক্লিওপেট্রা মারা যায়। গুজব প্রায় সাথে সাথে শুরু হয়, বিষ, সাপের কামড় ও অক্টেভিয়ানের আদেশে হত্যা। তার সমাধি কখনো খুঁজে পাওয়া যায়নি এবং তার নিজের জীবন সম্পর্কে ক্লিওপেট্রার লেখা কোনো কথা অবশিষ্ট নেই। তার সম্পর্কে আমরা যা জানি তা সবটাই রোমান লেখকদের কাছ থেকে, তাদের কণ্ঠস্বর যারা তাকে পরাজিত করেছিল। রোমের বিবরণগুলো তার সৌন্দর্য ও প্রলোভনের ওপর জোর দেয়, কিন্তু এমনকি সেসব বিবরণেও সে একজন দক্ষ কৌশলবিদ ও রাষ্ট্রনায়িকা হিসেবে আবির্ভূত হয়। সে অনেক শত্রুকে পরাজিত করেছিল, কিন্তু সে একজন শেষ পর্যন্ত তাকে ধ্বংস করেছে। সে ঠান্ডা ও নোংরাভাবে লড়তে ভয় পায়নি। অক্টেভিয়ানের প্রচারণা ক্লিওপেট্রাকে একটি বিদেশি হুমকিতে পরিণত করেছিল, ঘরের সংকট কাটিয়ে উঠতে এবং ক্ষমতা সুদৃঢ় করতে। একটি কৌশল যা আশ্চর্যজনকভাবে আধুনিক মনে হয়, কিন্তু তাকে মুছে ফেলার প্রতিটি প্রচেষ্টা তাকে আরও বেশি টিকিয়ে রেখেছিল। ক্লিওপেট্রা মিশরের শেষ রানী, আজও তার সবচেয়ে বিখ্যাত শাসক।